আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আইটক থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আইটকের ২৭তম এপিসোড এপিসোড 27 প্রচারিত হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের সৌজন্যে। আইটক চোখ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। চোখের যত্ন, সমস্যা, বিভিন্ন রোগ ও তার সমাধান নিয়ে আমরা আইটকে আলোচনা করি। আইটকে আমার সাথে যুক্ত থাকেন বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞবৃন্দ। ঠিক তেমনইভাবে আজকের আইটকের এপিসোড 27-এ আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ডাক্তার কাজী সাব্বির আনোয়ার। দর্শকবৃন্দ, আমরা আজকে শিশুদের চোখের সমস্যা নিয়ে কথা বলবো এবং সেটি নিয়ে আলোচনা করব। আপনাদের শিশুদের যে কোনো চোখের সমস্যা আপনারা এই লাইভ প্রোগ্রামের কমেন্টে লিখতে পারেন। আমাদের চক্ষু বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলে সেটি নিয়ে আলোচনা করব। এছাড়া আইটক সম্পর্কে আপনাদের মতামত আপনারা এই লাইভ প্রোগ্রামের কমেন্টে জানাতে পারেন। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি এবং আজকে আমরা যেটা বলেছি কথা বলবো শিশু চক্ষু রোগ নিয়ে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডাক্তার কাজী সাব্বির আনোয়ার। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমরা শিশু চক্ষু রোগ নিয়ে কথা বলবো এবং আমরা বলেছি যে আপনি শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ। আমাদের এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের এখন কিন্তু চক্ষু বিজ্ঞানে কতগুলো বিভাগ রয়েছে চোখের, এবং তেমনই ভাবে শিশু চক্ষু রোগ বিভাগ বা পেডিয়াট্রিক অপথলমোলজি বিভাগ রয়েছে, এবং এটি কিন্তু অন্যান্য চক্ষু রোগ বিভাগ থেকে একটু আলাদা। আমরা আপনার কাছে জানতে চাই, এই যে পেডিয়াট্রিক অপথলমোলজি বা শিশু চক্ষু রোগ বিভাগ, এটা কেন অন্য বিভাগ থেকে আলাদা এবং এর প্রয়োজনীয়তা কি? ডাক্তার কাজী সাব্বির আনোয়ার। প্রথম কথা হচ্ছে যে আসলে এই বিভাগ যেটা পিডিয়াট্রিক অপথলমোলজি, এটা শুরু হয় ইনফ্যাক্ট যখন একটা শিশু একদম প্রথম জন্মগ্রহণ করে। এখন অপথলমোলজিটা ডিপার্টমেন্টে এমন যে আসলে আমি যখন চোখের ডাক্তারের কাছে যাব তখন আমার কি সমস্যা আমি বলবো, বাট ইন কেস অফ পিডিয়াট্রিক অপথলমোলজি ডিপার্টমেন্টে এমন যেখানে শিশুরা কেউ কিছু বলতে পারবে না, সো ডক্টরকে আসলে তার সমস্যাটা খুঁজে বার করতে হয়। সো প্রত্যেকটা শিশুর বয়স আনুপাতিক হারে বা বয়স অনুযায়ী তার এক এক সময় এক একটা রোগের লক্ষণ থাকতে পারে, যেই লক্ষণটা তার দৃষ্টি হরণ করা থেকে শুরু করে তার দৃষ্টির ক্ষতি কিংবা অন্য অসুবিধার কারণ হতে পারে, যেটা আসলে এই পিডিয়াট্রিক অপথলমোলজি ডক্টররা সেটা খুঁজে বার করেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে আমরা আমাদের প্রচুর জিনিসপত্র বা রোগ যেটা আছে সেটা হচ্ছে যে শিশুদের চোখটা বড়দের চোখের থেকে কিন্তু ছোট, এবং এই ছোট চোখের যে কোনো রোগের যে সমাধান সেটা বড়দের থেকে সবসময় ভিন্ন, যে কারণে পিডিয়াট্রিক একটা আলাদা ডিপার্টমেন্ট। অ্যাডাল্ট মেডিসিন কিন্তু পিডিয়াট্রিকের পার্ট নয়। তো যদি আমি বলি যে এখানে শিশুদেরকে আমি চশমা দিব, সেটার হিসাব কিন্তু বড়দের থেকে আলাদা। আমি কখন চশমা দেব সেটার হিসাব আলাদা। আমি ছোট শিশুদের চোখের ছানির কথা যদি বলি, তার অপারেশনের টেকনিক, ম্যানেজমেন্ট, আমি কি পাওয়ারে চশমা দিব সেটার হিসাব আলাদা। সো যদি আমি বলতে চাই যে একটি শিশু চোখের বাঁকা চোখ আছে, তো সেই বাঁকা চোখটির যে ম্যানেজমেন্ট, সেই বাঁকা চোখটির ম্যানেজমেন্ট একজন বড় যদি বাঁকা চোখ থাকে বা টেরা চোখ থাকে তার হিসাব থেকে আলাদা। এখন দেখা যাবে যে যদি আমি আলাদা আলাদা করে বলি, এখানে যেই শিশু ডাক্তাররা হবেন তাদের প্রচুর ধৈর্য থাকতে হবে, এবং এখানে যদি পেশেন্সটা না থাকে, যদি আসলে দরদ না থাকে, যদি ভালোবাসা না থাকে, তবে একজন ডাক্তার শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ হতে পারবেন। কিন্তু বড়দের ডাক্তাররা কিন্তু রোগীরা আসবেন, তাদের সমাধান সমস্যা শুনবেন, সমাধান দিয়ে দেবেন, তারা চলে যাবেন। এখানে একটি শিশুকে যেমন আমাদের সমস্যা খুঁজে বার করতে হবে, শিশুটিকে সেইভাবে সমাধান দিতে হবে, এখানে প্যারেন্টসকে কনভিন্স করতে হবে, প্যারেন্টসকে কাউন্সেলিং করতে হবে। তো এখানে এত কিছু আছে যেটা বড়দের থেকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা, যার জন্য পিডিয়াট্রিক অপথলমোলজি ডিপার্টমেন্ট একটা আলাদা ডিপার্টমেন্ট হিসেবে আজকে থেকে প্রায় 40 বছর আগে শুরু হয়েছে পৃথিবীতে। ধন্যবাদ স্যার। আমরা শুনলাম যে পেডিয়াট্রিক অপথলমোলজি ডিপার্টমেন্টের গুরুত্ব কি। আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো শিশুদের চোখের সমস্যা নিয়ে। বাচ্চাদের কমন কি কি চোখের সমস্যা হতে পারে?
সবচেয়ে সবচেয়ে কমন যে প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে কম দেখা, চোখে কম দেখা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন এই কম দেখার আবার কারণগুলো কি? এই কম দেখার কারণগুলো সবচেয়ে যেটা আমাদের বেশি আমরা পাই, সমস্যা হিসেবে পাই, সেটা চোখের রিফ্র্যাক্টিভ এরর বা চশমাজনিত কম দেখা। এরপরে থাকতে পারে যে চোখে যদি বাঁকা চোখ থাকে এবং তাদের যদি ছানি থাকে, শিশুদের যদি অলস চোখ থাকে বা লেজি আই থাকে, এছাড়া রেটিনার সমস্যাও কিছু আছে, ব্রেইনের সমস্যাও কিছু আছে। তো প্রত্যেকটা কম দেখার সমস্যার সমাধান কিন্তু প্রত্যেকটা সমাধানের থেকে আলাদা। যেটা চশমা সেটা চশমা, যদি ছানি থাকে তার ছানির অপারেশন করতে হবে, যদি তার বাঁকা চোখ থাকে তার বাঁকা চোখের জন্য তার ট্রিটমেন্ট, অলস চোখের জন্য ট্রিটমেন্ট দিয়ে এই প্রত্যেকটি কম দেখা শিশুকে আসলে আমরা একটা স্বাভাবিক দৃষ্টি শক্তি উন্নতির পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে থাকি। ধন্যবাদ স্যার। আমরা এই যে কম দেখা নিয়ে কথা বলছি, বাচ্চার কম দেখা। এখন বাচ্চা কম দেখলে সে তো বলতে পারছে না যে সে কম দেখছে। তাহলে বাবা মা কিভাবে বুঝবেন যে তার বাচ্চা চোখে কম দেখছেন? এখানে দুটো পদ্ধতিতে আসলে কম দেখার যেটা আমরা ডায়াগনোসিস বলি করে থাকি। একটা হচ্ছে যে সাবজেক্টিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ। এখানে মূলত যদি আমি একদম জন্মগত একটি শিশুর কথা বলে থাকি, এই জন্মগত শিশুর একটা রোগ হয়, সেটা হচ্ছে আরোপি। তো আরোপির চিকিৎসাটা একেবারে ওই জন্মের ১ মাসের মধ্যেই করতে হয় এবং এই বাচ্চাগুলোর যে কোনো শিশু যারা আরোপি চিকিৎসা নিয়ে থাকে তাদের কিন্তু ৩ থেকে ১ বছরের মধ্যে তাদের চশমার প্রয়োজন হতে পারে। সো আমরা যখন একটি শিশুকে দেখি তার প্যারেন্টসকে সেভাবে কাউন্সেলিংটি করে দিই। আর বাবা মারা কিভাবে বুঝবেন? বাবা মারা প্রথমত বুঝবেন যে শিশুটি যদি আসলে কোনো কিছু দেখার সময় কাছে চলে যাচ্ছে, শিশুটি যদি কাছে কিছু দেখার সময় সেই জিনিসটিকে কাছে নিয়ে আসছে, কিংবা শিশুটি যদি যেই শিশুটি স্কুলে যায় সে যদি ভুল তুলে আনে, সে যদি লেখাগুলো তুলতে না পারে বলে অভিযোগ করে, কিংবা সে যদি ঘন ঘন চোখে হাত দেয়, সে যদি ঘাড় বাঁকা করে বা মাথাটা বাঁকা করে দেখে, অথবা ঘন ঘন মাথা ব্যথার কথা বলে, এগুলো এগুলো একটি লক্ষণ। কিন্তু তারপরও আরো অনেক সময় আছে যে এই সমস্ত শিশুরই একটি চোখ একদম স্বাভাবিক এবং অন্য চোখটিতে সে অনেক কম দেখছে, এগুলো কিন্তু সহসাই বোঝা যায় না। তো সেই সব ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় আসলে আমরা সবসময় অভিভাবকদের বলে থাকি যে নির্দিষ্ট সময় পর পর আসলে তারা চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং এর মাধ্যমে তিনি নিশ্চিত হবেন যে শিশুটি স্বাভাবিক দেখছে দু চোখে নাকি কোনো চোখে সে কম দেখছে। ধন্যবাদ স্যার। তাহলে এই যে যখন বাচ্চা কম দেখছে আমরা কিন্তু তখনই মনে হয় যে বাচ্চার চশমা লাগবে। এখন প্রত্যেকটি কম দেখারই কি চশমাই একমাত্র সমাধান? না, প্রত্যেকটি কম দেখা চশমা একমাত্র সমাধান না। এখন প্রথম কথা হচ্ছে যে একটু আগে আমি বলেছি যে বাচ্চাটি যেই বাচ্চাটি সে এখানে কিছু কম দেখার চিকিৎসা দিয়ে আমরা তাকে স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন একটি শিশুর শিশুতে পরিণত করতে পারি, মানে স্বাভাবিক দৃষ্টিশক্তি সে অর্জন করতে পারে। আবার কিছু শিশু থাকবে বা কিছু বাচ্চা থাকবে বা কিছু ব্যক্তি থাকবে যাদের স্বাভাবিক দৃষ্টিশক্তিতে আমরা নাও আনতে পারি। এখানে দুটো জিনিসই আসলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে। এখন যে শিশুটির আকৃতিগত কারণে তার চশমা লাগে তাকে আমরা প্রথমত চশমা দিব, চশমা দেওয়ার পর তাকে কিছু এক্সারসাইজ দিব। এখন যে শিশুটির বাঁকা চোখ আছে, বাঁকা চোখের কারণে সে কম দেখছে, তা বাঁকা চোখের কারণে কম দেখলে তার অলস চোখ থাকতে পারে, আগে আমরা তাকে অলস চোখের চিকিৎসা দিই, সে অলস চোখটিকে আমরা সচল করব। সচল করার পর যদি আমরা বাঁকা চোখে চিকিৎসাটা দিয়ে দেই, হতে পারে সেটা চশমা, বাট শুধুমাত্র প্যাচিং একটি পদ্ধতি। সে প্যাচিং মানে একটি চোখকে বন্ধ করে অন্য চোখটি, দুর্বল চোখটিকে ব্যবহার করে সেটা দৃষ্টিশক্তি বাড়ানো। এখানে চশমা লাগতেও পারে, নাও লাগতে পারে। ছানির ক্ষেত্রে প্রথমে চশমা না, প্রথমে কিন্তু ছানির চিকিৎসা দিতে হবে, তারপরে তার চশমা দিতে হবে। সো চশমাটা যে একেবারেই আমরা অ্যাভয়েড করতে পারবো তা না, কিন্তু কম দেখার একটা বড় জায়গা চশমা অবশ্যই অধিকার করে আছে।
ধন্যবাদ স্যার। আমরা এই সমস্যাগুলো নিয়ে আরো কথা বলবো। এর মধ্যে আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসছি, যিনি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে হোয়াট উইল হ্যাপেন ইফ চিলড্রেন হু নিড স্পেকটিক্যাল ডাজন্ট ওয়ান্ট টু ওয়্যার ইট। এটা কিন্তু আমরা বাবা মাদের কাছ থেকে খুব কমনলি প্রশ্নটি পাই। স্যার যদি এটার উত্তর দেন। এখন আমি বলেছিলাম যে আসলে এই বিভাগটি এই জন্য ভিন্ন যে এখানে আসলে বাবা মাকে আগে কাউন্সিলিং করতে হয়। সো চশমাটা পড়লে তার কি সুবিধা হবে আর চশমাটা না পড়লে তার কি অসুবিধা হবে, সেটা লং টার্ম হোক আর শর্ট টার্ম হোক, এটা আগে অভিভাবককে অনুধাবন করতে হবে। বাচ্চাদের চোখে যে সমস্যাগুলো হয়ে থাকে সেখানে যদি বাবা মা যদি কনভিন্স না হন, তবে চিকিৎসা করে তার একটা গোলকে আমরা সচরাচর পেতে পারি না। সুতরাং এখানে বাবা মার আগে বুঝতে হবে যে কেন তাকে শিশুটিকে চশমা দেওয়া হয়েছে। চশমাটি পড়লে তার দৃষ্টিশক্তি যখন স্বাভাবিক হবে, সে যখন ভালো দেখতে পাবে, তার পারফরমেন্স যখন ভালো হবে, তার সিমটমগুলো যখন কমে যাবে, তখন আসলে শিশুটি অটোমেটিকলি চশমাতে অভ্যস্ত হবে। কিন্তু কোনো শিশুই 1-2 বা ABCD একবারই শেখে না, তাকে অনেকবার শেখানো হয়, অনেকবার সে ফেল করে, আস্তে আস্তে সে যখন সে বুঝে যায় যে না এটা সহজ, চশমাটা পড়লে যখন সে ভালো দেখতে পাবে, এই অনুধাবনটা যখন তার মধ্যে আসবে, সে চশমা পড়বে। কিন্তু সর্বোপরি সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পেরেন্টসকে সেটা বুঝতে হবে। ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আপনি কথা বলেছিলেন অলস চোখ, ট্যারা চোখ নিয়ে। আমরা একটু চলে যেতে চাই অলস চোখের কথায়, যে এই যে অলস চোখ, আসলে এটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে, রোগীদের মধ্যে একটু ভ্রান্তি আছে। আপনি কি দর্শকদের বলবেন যে অলস চোখ কি এবং অলস চোখ কেন হয়? অলস চোখ হচ্ছে যে আসলে আমরা দুই চোখে সমানভাবে দেখি। যারা আমরা স্বাভাবিকভাবে দেখি তারা আমরা দু চোখে সমানভাবে দেখে থাকি। এখন ধরা যাক যে আসলে আমি আমার একটি চোখে স্বাভাবিক দেখছি, অন্য চোখটিতে আমি স্বাভাবিক দেখছি না। এই স্বাভাবিক না দেখার কারণ কি? কারণ হতে পারে প্রথম কথা আমার চোখের আকৃতি। এই আকৃতিটা হতে পারে স্বাভাবিক চোখের থেকে ছোট অথবা স্বাভাবিক চোখের থেকে বড়। মানে ইদার এখানে মায়োপিয়া থাকতে পারে, অথবা হাইপারমেট্রোপিয়া থাকতে পারে, অথবা আমাদের কর্নিয়ার কার্ভেচারটা ডিফারেন্ট, এখানে অ্যাস্টিগমেটিজম থাকতে পারে। এগুলো চশমা জনিত সমস্যা। সো যদি দুটো চোখের মধ্যে আমাদের রিফ্র্যাকশনে ভিন্নতা পাওয়া যায়, অর্থাৎ পাওয়ারের যদি অসমতা থাকে, এখানে যদি আমি সেই কারেকশনটা ঠিক সময়ে না দিই, এখানে অলস চোখের সৃষ্টি হবে। কেন? ব্রেইন যেখান থেকে একটা পরিষ্কার স্বচ্ছ ছবি আসে, ব্রেইন সেই চোখটিকেই বেশি ব্যবহার করবে। যেই ছবিটি অস্বচ্ছ, ব্রেইন সেটি ব্যবহার করবে না। ব্রেইন তখন সেটিকে ব্যবহার না করার কারণে সেটা অস্বচ্ছ ছবি অলস হয়ে যাবে। এবং এই অলস চোখে একটা বড় কারণ হচ্ছে ট্যারা চোখ। যখন আমাদের চোখটা বাঁকা থাকে, সেই চোখ থেকে আমাদের যে দৃষ্টির প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ব্রেইনে যায়, সেটা যদি ঠিক জায়গাটিতে না পড়ে, যেটাকে আমরা বলি ম্যাকুলা, তো সেই জায়গাটা যদি না পড়ে, অন্য জায়গাতে পড়ে, তখন সেই চোখটিও ব্রেইন ব্যবহার করে না, তখন সেখানে অলস চোখ হতে পারে। যদি ছানি থাকে এবং আমরা যদি ঠিক সময়ে ছানিটির অপারেশন না করি, সেখানে অলস চোখের সৃষ্টি হতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে এই যে অলস চোখটিকে যদি ঠিক সময়ে ধরা যায় এবং এটাকে যদি ঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায়, তাহলে একটি বড় অংশর অলস চোখ স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন চোখে রূপান্তরিত হতে পারে। খুব সুন্দরভাবে আশার কথা শোনালেন স্যার। কিন্তু এই যে অলস চোখের সাথে ট্রিটমেন্ট শুরু করা, এটার সাথে কি বয়সের কোনো সম্পর্ক রয়েছে? যত আগে শুরু করা যায় তত ভালো, বা একটা নির্দিষ্ট বয়সের পরে আর ট্রিটমেন্ট করা যায় না, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? অবশ্যই, অবশ্যই। অলস চোখ আমাদের সকলেরই আসলে দৃষ্টির পরিপূর্ণতা পাওয়ার একটি নির্দিষ্ট সময় আছে। আমাদের দৃষ্টিশক্তিটি পরিপূর্ণতা পায় মোটামুটি ধরা হয় ৭ থেকে ৮ বছরের মধ্যে। অলস চোখের চিকিৎসা এর মধ্যেই করতে হয়। তবে এখন যদি ছানি থেকে থাকে, তবে এই ছানির চিকিৎসা কিন্তু অনেক আগে করতে হবে। যদি জন্মগতভাবে কারো ছানি থাকে, তার চিকিৎসাটি অন্তত ৬ সপ্তাহ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুরু করতেই হবে, নাহলে তার অলস চোখ হবে। এবং যদি বাঁকা চোখ থাকে, এই বাঁকা চোখ যদি জন্মগতভাবে বাঁকা চোখ থাকে, তবে তাকে যত তাড়াতাড়ি আমরা তার অলস চোখের চিকিৎসা দিতে পারবো, তার দৃষ্টিশক্তি পরিপূর্ণতা পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। যত দেরিতে আমরা শুরু করব, তত কম তার শুরু হবে। কিন্তু
যদি রিফ্র্যাক্টিভ এরার বা চশমাজনিত অলস চোখের কারণে কারো চোখ যদি অলস থাকে, তবে সেই সব ক্ষেত্রে কিন্তু বেশ সময় দেখা যায় যে 7-8 বছরের পরেও তাকে আমরা প্যাচিং এবং উইথ অপটিক্যাল কারেকশন দিয়ে ইমপ্রুভ করতে পারি। হয়তো সম্পূর্ণভাবে তার দৃষ্টিশক্তিকে ফেরত আনা সম্ভব হয় না, কিন্তু কিছু সম্ভব হয়। আশা সবসময়ই থাকবে এবং আমরা এই আশাটা নিয়েই বেঁচে থাকি। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু শুনলাম যে টেরা চোখের কারণেও অলস চোখ হয়, কিন্তু এই যে টেরা চোখ, স্কুইন্ট, এটার ট্রিটমেন্ট কি? একটি বাচ্চা যদি স্কুইন্ট হয়, এটার ট্রিটমেন্ট কি? আর আমরা খুব কমন প্রশ্ন পাই, বাবা মারা বলেন যে লক্ষ্মী টেরা হয়েছে, তো কিছু করা লাগবে না, দেখতে ভালো লাগছে। এ ব্যাপারে আপনার উপদেশ কি? প্রথম কথা বলি, যেটা আসলে এটাকে লক্ষ্মী টেরা বলা হতো যখন এই টেরা চোখের চিকিৎসাটি ছিল না। টেরা চোখের চিকিৎসা যখন চলে আসলো, তখন এই টেরা একেবারেই সোজা করা সম্ভব, ক্ষেত্র বিশেষে হয়তো সম্ভব না, কিছু কিছু স্পেশাল সিচুয়েশন ছাড়া। এখন এই টেরা চোখ জন্মগতভাবে হতে পারে, এবং এই টেরা চোখ কোনো রিফ্র্যাক্টিভ এরার বা চশমাজনিত কারণে হতে পারে। অনেক বেশি প্লাস পাওয়ার লাগার জন্য হতে পারে, অনেক বেশি মাইনাস পাওয়ার লাগার জন্য হতে পারে। এবং যদি কারো যদি এই পাওয়ারটা লাগে এবং সে যদি নির্দিষ্ট সময়ে চশমাটি ব্যবহার শুরু না করে, তবে তার চোখ টেরা হয়ে যেতে পারে। বাট আসার কথা হচ্ছে যে এই পাওয়ার জনিত সমস্যাটা যখনই আমরা কারেক্ট রিফ্র্যাকশন করে তাকে যখন চশমাটা দেওয়া হয়, যদি যদি ঠিক সময় দেওয়া হয়, তার কিন্তু এই বাঁকাটা অলমোস্ট ইনস্ট্যান্টলি কিন্তু কারেক্ট হয়ে যায়। কিন্তু সময়টা এখানে ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা কথা। কিন্তু আর কারো যদি জন্মগতভাবে টেরা থাকে, যার কোনো রিফ্র্যাক্টিভ এরর নাই, তাকেও কিন্তু চোখ সোজা করা সম্ভব। সেখানে ডিরেক্টলি হয়তো সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। কিছু কিছু টেরা চোখ থাকে যাদের চশমাও লাগতে পারে, চশমা দিয়ে কিছুটা টেরা সারবে, বাকিটা সার্জারি করে সারবে। আর অলস চোখে যখন আমরা প্যাচিং করে চোখ বন্ধ করে করে যখন তাকে আমরা দৃষ্টিশক্তিটাকে উন্নতি করি, তখনও অনেক টেরা চোখ সোজা হয়ে যায়। ধন্যবাদ স্যার। একটি প্রশ্ন এসেছে, তার আগে আমি বলতে চাই আপনাকে যে এই যে টেরা চোখের চিকিৎসা করে আপনি তো বললেন যে টেরা চোখ ভালো হয়ে যায়, তাহলে যেই বাচ্চার টেরা চোখের চিকিৎসা লাগবে বা স্কুইন্টের জন্য অপারেশন লাগবে, সেটার কি কোনো বয়স রয়েছে যে এই বয়সের আগে অপারেশনটি করা যাবে না? প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পেশেন্ট, প্রত্যেকটি কেস ইজ ডিফারেন্ট। এখন ধরে নিচ্ছি যে একটা জন্মগতভাবে একটি বাচ্চা টেরা চোখ নিয়ে জন্ম নিল, হ্যাঁ, 6 মাসের মধ্যে দেখা গেল বাচ্চাটি চোখে টেরা চোখ আছে। এখন তার যদি কোনো, আমরা দেখি যে না, তার দু চোখের দৃষ্টিশক্তি সমান, তার কোনো চশমাজনিত সমস্যা নাই, তার অন্যান্য কোনো নার্ভ প্যারালাইসিস নাই, তবে এই শিশুগুলোর ম্যানেজমেন্ট হবে আর্লিয়েস্ট পসিবল টাইমে সার্জারি। এখন কিছু কিছু ইন্টারমিটেন্টলি তাদের চোখ বাঁকা হয়ে যায়, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট এক্সোট্রপি, চোখটা বাইরের দিকে বাঁকা হয়ে যায়। এই যে কখনো কখনো বাঁকা হয়, কখনো কখনো বাঁকা হয় না, এদেরকে কিন্তু আমরা দীর্ঘদিন ফলো আপ করতে বলি। অনেক দিন পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে কি আমরা সার্জারিতে যাব নাকি সার্জারি ছাড়া সে ভালো আছে। কিছু কিছু বাচ্চা আছে যাদের চশমা দিয়ে তাদেরকে আমরা কারেক্ট করতে পারি, হয়তো কিছু টেরা রয়ে যাবে, সেটাকে আমাদের কারেক্ট করতে হবে। বয়সটা প্রত্যেকটি পেশেন্টে যে নির্দিষ্ট সময় করতে হবে এমন নয়। কিন্তু যদি আমরা বেশি দেরি করে ফেলি, তবে স্টেরিওপসিস বলে এখানে একটি টার্মিনোলজি আছে, যেটা আসলে ডেপথ পারসেপশন অ্যান্ড হাইট জাজমেন্ট রিলেটেড। সো যদি আমরা দেরি করে ফেলি, কারো যদি এই স্টেরিওপসিস না থাকে, সেই স্টেরিওপসিসকে যদি আমরা রিগেইন করতে চাই, তবে অবশ্যই আর্লিয়েস্ট পসিবল টাইমে আমাদের সার্জারি করা উচিত। কিন্তু এই আর্লিয়েস্ট পসিবল টাইমে সার্জারি করলে যে তার স্টেরিওপসিস, এই ডেপথ পারসেপশন অ্যান্ড হাইট জাজমেন্ট যে চলে আসবে, সেটা কিন্তু নিশ্চয়তা নাই। 50% ক্ষেত্রে আসে, 50% ক্ষেত্রে নাও আসতে পারে। কিন্তু টেরা চোখ আমরা খুব বেশি ডিলে করতে এখন চাই না, কয়েকটি কারণে। সাইকোলজিক্যাল রিজন অফ দ্য পেশেন্ট, এটা একটা বড় ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাটি স্কুলে যেতে চায় না, সে সবার সামনে নিজেকে এম্বারাস মনে করে, সে লজ্জা পায়, এবং এটা পারিবারিকভাবেও পরিবারের একটি সমস্যা সৃষ্টি করে থাকে এখনকার সময়। কোনো কোনো সময় যদি বেশি টেরা চোখ থাকে, তবে তার ভিজুয়াল ফিল্ড, মানে সে যদি চোখটি যদি খুব বেশি বাঁকা থাকে, তবে সে হয়তো এই দিকটি দেখছেই না, সেক্ষেত্রে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করতে বলি। তো নির্দিষ্ট ওরকমভাবে টাইম একদম স্পেসিফিকভাবে বলা যাবে না, এখানে কেস ওয়াইজ বলতে হবে যে এই কেসটির জন্য এই সময়টি হচ্ছে
অপারেশনের টাইম। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা কিন্তু ছানির কথা শুনেছি। বলতে চাই যে ছানি আমরা সাধারণত শুনি যে বয়সকালেই ছানি হয়, কিন্তু আপনার কাছ থেকেও শুনলাম যে আমরা বাচ্চাদেরও ছানি হয়। এই যে বাচ্চাদের ছানি হয় বা কনজেনিটাল ক্যাটারাক্ট কেন হয়? 50% কারণ কিন্তু জানা যায় না। আমরা বলি এটাকে ইডিওপ্যাথিক। আমরা জানতে পারি না কেন হয়। বেশ কিছু পাবলিকেশন আছে যেখানে বলা আছে যে এটাকে ম্যালনিউট্রিশন একটা কারণ, বিকজ এটা আমাদের এই সাবকন্টিনেন্ট মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এই অঞ্চলে বাচ্চাদের ছানি সংখ্যা বেশি, আফ্রিকাতে বেশি। আবার যদি বলি ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকা বা ইউএস বা ইউরোপ, ওখানে কিন্তু অনেক কম। তো এটা অপুষ্টির কারণে কিনা সেটা একটা প্রশ্ন এসেছিল। কিছু কিছু ইনফেকশন আছে যেমন রুবেলা, সেটা একটা কারণ। আঘাত একটি কারণ। কিছু মেটাবলিক রিজন আছে, সেটাও কারণ। তবে একটি বড় অংশের কারণ জানা যায় না, কিন্তু ধন্যবাদ। জন্মগতভাবে প্রচুর ছানি আমরা পেয়ে থাকি। ধন্যবাদ স্যার। আমরা ছানি রোগের জানি যে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন, কিন্তু একটি বাচ্চার ছানির যখন অপারেশন করা হয় এবং বড়দের ছানির যখন অপারেশন করা হয়, এই দুটোর মধ্যে কি কোনো ভিন্নতা আছে, বা অপারেশন পরবর্তী চিকিৎসা পদ্ধতিতে কি কোনো ভিন্নতা রয়েছে? দেখো, এখন যেটা সবসময় বলি, এখন বড়দের চিকিৎসা আধুনিক অনেক প্রযুক্তি আছে। আমরা বললি যে আমরা 6x vision in day 1 through phaco surgery or আরো যেটা লেজার দিয়ে যে ছানির অপারেশন গুলো করা হয়। বাট এর থেকে কিন্তু একদম ভিন্নতা রয়েছে আমাদের বাচ্চাদের ছানির অপারেশন যখন আমরা করি। আমি অনেক সময় তুলনা করি এইভাবে যে এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল মিউজিক, আর যদি আমরা বলি এটা একটা পপ মিউজিক। তো আমাদের এই ছানির অপারেশনটা বাচ্চাদের ছানির অপারেশন অনেকটা ওই ক্লাসিক্যাল মিউজিক। এখানে অনেক প্রিপারেশন লাগে অনেকক্ষণ যাবত, বিকজ এই বাচ্চাটি স্বাস্থ্যগতভাবে সে কি একটি অ্যানাস্থেশিয়া সহ্য করার মতন ফিট আছে, সেটা আমাদেরকে প্রথম খেয়াল করতে হয়, এবং এটা অত্যন্ত জরুরি। তো শিশুটি যখন আসলে ছানিটা নিয়ে আমাদের কাছে আসে, এটা একটা কনজেনিটালি যদি আমরা মনে করি জন্মগতভাবে ছানি, কিংবা আমরা পরে ছানিটা পেলাম, তার কি অন্য কোনো অসুবিধা আছে, সেটাও আমাদের খোঁজ করতে হয় থ্রু আ পেডিয়াট্রিশিয়ান। তো খেয়াল করতে হবে যেখানে আমাদের পেডিয়াট্রিশিয়ান একটা অ্যাডভাইস লাগবে যে অন্য কোনো অসুবিধা আছে কিনা শারীরিক, এবং এখানে আমাদের অ্যানাস্থেশিয়ার ইম্পর্টেন্ট একটি পয়েন্ট যে সে কি এটা সহ্য করতে পারবে কিনা, সেটা আমাদের খেয়াল করতে হয়। এরপরে আমরা যদি আসি আসলে অপারেশন পদ্ধতি, বাচ্চাদের ছানির অপারেশনের পদ্ধতি আর বড়দের ছানির অপারেশনের পদ্ধতির মধ্যে অনেক ফারাক আছে। এখানে বাচ্চাটির চোখটি অত্যন্ত ছোট, ও ছোট্ট একটি জায়গাতে, একটি বুতাম সম জায়গাতে আসলে আমাদের পুরো কাজটি করতে হয়, এবং এখানে বিশেষ কিছু যন্ত্রের আমাদের অবশ্যই প্রয়োজন হয়। আমাদের লেন্স যেটাতে আমরা ছানি পড়ে সেটা আমরা তুলে নিয়ে আসি, ব্যাগটা রেখে দিই। যেটা বড়দের যে ছানি অপারেশনের পিছনে যে পর্দা, সেখানে আমরা টাচ করি না, কিন্তু ছোটদের ছানিতে আমরা পিছনের পর্দাটিতেও একটি ফুটা করি। করার পরে চোখের ভিতরের যে জেলি লাইক সাবস্টেন্স, যেটাকে আমরা বলি ভিট্রিয়াস, আমরা সেটারও কিছু অংশ খেয়ে ফেলি। সো এই পুরো জিনিসটার যে সার্জিক্যাল প্রসিডিওর, দিস ইজ ভেরি মাচ ডিফারেন্ট দেন অ্যান অ্যাডাল্ট ক্যাটারাক্ট সার্জারি। ধন্যবাদ স্যার। আমরা ছানি অপারেশন নিয়ে শুনলাম, আমরা এর আগে আপনার কাছে শুনেছি অলস চোখ, টেরা চোখ নিয়ে। এখন স্যার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এবং প্রায় দর্শকরা কিন্তু এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন যে স্ক্রিন টাইম, বাচ্চার স্ক্রিন টাইম, বা একটি বাচ্চা কতক্ষণ সে মোবাইল দেখবে বা কতক্ষণ টিভি দেখবে। আমরা একটি করোনা ক্রান্তিকালীন সময় দিয়ে আছি, স্কুল বন্ধ বাচ্চাদের, সো বাবা মারা কিন্তু স্ক্রিন টাইম কমপ্লেন করছেন যে স্ক্রিন টাইম অনেক বেশি হচ্ছে। এই যে বাচ্চার স্ক্রিন টাইম নিয়ে, এই ব্যাপারে স্ক্রিন টাইমের ক্ষতিকর দিকগুলো কি, এবং অ্যাকচুয়ালি স্ক্রিন টাইম দিতে হলেও কতটুকু দেওয়া উচিত, এই ব্যাপারে স্যার অভিভাবকদের আপনার উপদেশ। এখানে সবচেয়ে বড় কথা কি যে এখানে প্রথমে স্ক্রিন টাইম নিয়ে কথা বলতে গেলে প্রথম বলতে হবে, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য পেরেন্টস, আসলে পেরেন্টসকে এখানে প্রথম কনভিন্সড হতে হবে আসলে আমি কি আমার স্ক্রিন টাইম, অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমাচ্ছি, নাকি আমি নিজে ব্যবহার বেশি করছি। তো আমার শিশুটি আসলে এই লকডাউনের সময় আমাকে বেশি দেখছে, তা আমি কিভাবে সময় কাটাচ্ছি আমাকে দেখে কিন্তু আমার শিশুটি কনভিন্সড হচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান। আমি সব সময় আমার সব
সকল অভিভাবক এই কথাটা বলি যে আমি যদি নিজে আজকে এটা কমিয়ে দেই, আমার বাচ্চাটি এটা কিন্তু দেখবে না। এবং আমাদের সকলের উচিত যে আমাদের কোয়ালিটি টাইমটা আমাদের বাচ্চাদেরকে দেয়া। এবং এই লকডাউন আমাদের মধ্যে এই জিনিসটা শিখাতে বাধ্য করেছে যে আসলে আমাদের বেশি বেশি সময় আমাদের বাচ্চাদেরকে দেওয়া উচিত। এবং সেটা স্ক্রিন টাইম যদি আমি আমার বাচ্চাটাকে বেশি দিয়ে দেই, আমার বাচ্চাটা মোর ইন্ডিভিজুয়াল হিসেবে বড় হওয়া শুরু করবে। সে যখন বুঝবে যে না স্ক্রিনটাই সে সব কিছু পাচ্ছে, তখন কিন্তু সে আমি যে মা বাবা আমাদের কিন্তু সেই ভালোবাসার জায়গাটা থেকে সে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করবে। সে ওই স্ক্রিনটাকে ভালোবাসতে শুরু করবে, স্ক্রিনটার মধ্যে সবকিছু খোঁজার চেষ্টা করবে এবং সে অনেক ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবে। আমি যদি চোখের কথাটাই বলি, আমরা এখন বলি যে অনেকক্ষণ যাবত যদি আমি তাকিয়ে থাকি স্ক্রিনের দিকে, আমার চোখের পলক পড়বে না। যদি আমার চোখের পলকটি অনেক কম পড়ে, আমার চোখটি ড্রাই হবে। আমার চোখটি যদি ড্রাই হয়, তাহলেই আমার চোখ ব্যথা শুরু হবে। এটা একটা দিকে চোখ ব্যথার কথা বলছি। দ্বিতীয় কথা, যে আপনারা খেয়াল করবেন, আমরা যদি অনেকক্ষণ আসন গেড়ে বসে থাকি, তারপরে দাঁড়াতে চাই, আমরা কিন্তু সহজেই দাঁড়াতে পারি না। আমাদের কিছুক্ষণ কোনোটা সাপোর্ট নিয়ে দাঁড়াতে হয়। কিংবা আমি যদি অনেকক্ষণ বাজারের একটা ভারী ব্যাগ বয়ে নিয়ে আসি, তখন যখন ব্যাগটা আমি রেখে দিই, তখন হঠাৎ করে আমার মুষ্টিটা আমি খুলতে পারি না, হাতগুলো টনটন করে। আমাদের চোখ যখন এক দৃষ্টিতে একটি জায়গাতে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর চোখ যখন রিল্যাক্স করতে চায়, সেই সময় চোখটি রিল্যাক্স করতে পারে না। ঠিক ওই দাঁড়ানোর অসুবিধা কিংবা ওই মুঠি খোলার মতন অসুবিধাতে আমাদের চোখের মাসেলগুলো ফেস করে এবং তখনই শুরু হয় চোখ ব্যথা। এই যে চোখ ব্যথা, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের চোখের মাসেলগুলোকে রিল্যাক্স করতে না পারবেন, আপনি যদি আমাদের চোখের ড্রাইনেসটিকে ওভারকাম করতে না পারবেন, তাহলে এই চোখ ব্যথা কোনোভাবেই কোনো ওষুধে সারানো যায় না। তো এটা হচ্ছে চোখ ব্যথা, ছোট্ট চোখ ব্যথার কথা বলছি। এরপরে আসেন মায়োপিয়া প্রোগ্রেশন। মায়োপিয়া প্রোগ্রেশনের একটা বড় কারণ হচ্ছে নিয়ার অ্যাক্টিভিটি, এবং এই নিয়ার অ্যাক্টিভিটিতে কিন্তু স্ক্রিন অ্যাক্টিভিটি এখন একটা বড় কারণ। সো আমরা মায়োপিয়া নিয়ে কিন্তু এখন ভয় পাচ্ছি। মায়োপিয়া আমাদের চোখের দৃষ্টিটাকে কেড়ে নিতে পারে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের প্রথম এই স্ক্রিন টাইমকে কমিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে স্ক্রিন আমাদের ব্রেইনের নানান রকম অসুবিধার কারণ, রেডিয়েশনের ইফেক্ট করে ক্ষতি করার কারণ। এখন এটা নিয়ে যদি আমি বলতে থাকি, তাহলে আমি সারাদিন এটা নিয়ে আমরা বলতে পারবো। আমার মনে হয় আপাতত আজকে এতটুকুই থাক। জি, ধন্যবাদ স্যার। স্যার খুব সুন্দরভাবে বলেছেন। অভিভাবকরা আশা করি এটা থেকে উপকৃত হয়েছেন। কিন্তু আমি একটি দর্শকের প্রশ্ন নিয়ে আসছি, যিনি প্রশ্ন করেছেন, খুব সময় উপযোগী প্রশ্ন করেছেন, যে এখন কিন্তু স্কুল বন্ধ, বাচ্চাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো তিনি প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য পসিবল আই প্রিকশনস অফ আওয়ার 10-year-old চিলড্রেন ক্যান টেক while they are doing online school over Zoom? আমার প্রথম সাজেশন হচ্ছে বড় স্ক্রিন। অনেকেই আমি দেখেছি এটা মোবাইলে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে, যে সে মোবাইলে ওটা করছে। তো যদি সুযোগ থাকে, আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বড় স্ক্রিন দিবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার যেখানেই তাকে দেন না কেন, সেই জায়গাটাতে যদি ডে লাইট আসে, এমন ভাবেই দিবেন যেন স্ক্রিনটা বোঝা যায়। বাট ডে লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডে লাইটটা আমাদের বাচ্চাদের দৃষ্টিশক্তিটাকে রক্ষা করার জন্য অনেক কাজ করে। সো আপনাকে ডার্ক রুমে তাদেরকে স্ক্রিনে বসিয়ে দেন, যেটা সবাই করে থাকে। সেটা থেকে আমি একটু দ্বিমত পোষণ করে বলি যে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সময় দেখবেন, কিন্তু যদি ডে লাইটটা আসে সেই ঘরটি সেইভাবে তাকে সেট করে দেন একটু বড় স্ক্রিনে, এবং ওই ক্লাসের আওয়ার পরে তাকে আর স্ক্রিনে না বসতে দেওয়াটাই আমার অনুরোধ। ধন্যবাদ স্যার। দর্শকবৃন্দ, যারা অভিভাবক রয়েছেন, বাবা মা রয়েছেন, ডক্টর কাজী সাব্বির আনোয়ারের এই উপদেশটুকু আপনারা কিন্তু ফলো করবেন, কারণ এখন অনলাইন ক্লাসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আপনার বাচ্চার শিক্ষার সাথে তার চোখটাকে কিন্তু ভালো রাখতে হবে। এই ব্যাপারে আশা করি আপনারা সচেতন হবেন। স্যার, আমরা অনলাইন ক্লাসের সাথে যেহেতু করোনার সম্পর্ক রয়েছে, এই করোনার সময় অনেকেই বাসায় আছেন, ম্যাক্সিমাম সময় বাচ্চারাও কিন্তু বাসায় থাকছে, এবং বাবা মা খুব কমন ভাবে কমপ্লেইন করছেন যে বাচ্চা বাসায় বসে আছে, চোখ লাল হয়ে যাচ্ছে বা চোখ চুলকাচ্ছে। এক্ষেত্রে আমি কি করব? এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে এই চোখ লাল হয়ে যাওয়া এবং চুলকানো, তো এটা আমাদের দেশের, আমাদের আবহাওয়া এবং সবকিছুর জন্য এটা হয়েই থাকে। অ্যালার্জি, কমন অ্যালার্জি। কিন্তু এই ছোট ছোট অ্যালার্জির কারণ এখন অনেক বেশি বেশি। প্রথম কারণ কিন্তু আসলে স্ক্রিন টাইম বেড়ে গেছে, বাচ্চাদের রাতের ঘুম কমে গেছে।
আপনি যাকেই জিজ্ঞেস করেন, যেখানে আগে স্কুলে তারা যদি 10টা 10:30 ঘুমাতো, এখন কেউ 12টা, 1টা, 1:30টা, 2টা, 3টা। সো এই যে ঘুমের সময়টা, রাতের ঘুমের সময়টা যে পিছিয়ে যাচ্ছে, এইটা যখন একটা বাচ্চার ইনসাফিসিয়েন্ট ঘুম হয়, তখন তাদের চোখ লাল হবে এবং সে চুলকাবে। যখন একটি বাচ্চা অনেকক্ষণ বেশি স্ক্রিনে থাকবে, তখন তার চোখ ড্রাই হবে, লাল হবে, চুলকাবে। আমি এই কারণগুলো বলছি কিন্তু বিসাইড নরমাল অ্যালার্জিক রিঅ্যাকশনের বাইরে। সো যাদের অ্যালার্জি আছে তাদের চুলকাতেই পারে। বাংলাদেশে সবচেয়ে প্রধানতম অ্যালার্জির কারণ কিন্তু ধুলা। সো আপনি যত বেশি বাচ্চাটাকে চোখ ধুইয়ে রাখবেন, পানি দিয়ে ঝাপটা দিয়ে ধোবেন, অ্যালার্জিগুলো কম হবে। তাদের যদি কোল্ড কম্প্রেশন দেন, আপনার এই চুলকানো, লাল হওয়া কম হবে। কিন্তু সাথে সাথে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো আছে, সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে। সবসময় আমরা ওষুধের কথা বলি না। আপনি প্রিকশন নেন, বারে বারে চোখ পানি দিয়ে ধোয়ার অভ্যেস করাবেন, নির্দিষ্ট সময়ে ঘুমাতে পাঠাবেন, স্ক্রিন টাইম মিনিমাম রাখবেন, অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম একেবারেই তাদেরকে দেবেন না। তখন এই জিনিসগুলো কম হবে। আর যদি হয়, তখন আমরা কিছু ওষুধের কথা বলে থাকি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর উপদেশের জন্য। আমরা একটি পরবর্তী প্রসঙ্গে চলে আসি। এখন কিন্তু আমরা প্রায় শুনি যে অপরিণত বাচ্চা বা হচ্ছে প্রিটার্ম বেবি, এই যে যখন বাচ্চা প্রিটার্ম হচ্ছে, তার কি চোখের সমস্যা হতে পারে? এটা এখন খুবই খুবই একটা বার্নিং ইস্যু বাংলাদেশের জন্য, যদিও এটা আমাদের দেশে আগে ছিল না। বিকজ প্রিম্যাচিউর বেবি আমাদের দেশে আগে সার্ভাইভ করতো না, বাট এখন আমাদের মেডিকেল ফ্যাসিলিটিস ভালো উন্নত হওয়ার জন্য প্রচুর প্রি টার্ম বেবি আমাদের এখন সার্ভাইভ করে এবং খুব ভালোভাবেই সার্ভাইভ করে। কিন্তু পক্ষান্তরে এই প্রি টার্ম বেবিদের যে রোগটি হয়ে থাকে সেটা অপরিণত রেটিনার কারণে, বিকজ তার নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নিয়ে ফেলার কারণে তার রেটিনাটির ডেভেলপমেন্টটি মায়ের গর্ভে কমপ্লিট হতে পারে না। যখন এটা পারে না, তখন আরওপি নামক একটা রোগ হয়। আরওপি শব্দটার যদি অ্যাব্রিভিয়েশন আছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এবং এই রোগটি আছে কি নাই সেটা দেখার জন্য জন্মের 15 দিন থেকে কিন্তু তার স্ক্রিনিং শুরু করতে হতে পারে। 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই স্ক্রিনিংটা হবে, মানে আমরা দেখব, পরীক্ষা করব যে তার সেই আরওপি রোগটি আছে কিনা। তবে আসার কথা হচ্ছে, যখন প্রথম আমরা আজকে প্রায় 20 বছর আগে প্রথম যখন এই আরওপি স্ক্রিনিং বাংলাদেশে শুরু করি, তখন কোনো চিকিৎসা বাংলাদেশে ছিল না। সবচেয়ে বড় আসার কথা, এখন এর সব রকম চিকিৎসা বাংলাদেশে আছে। নির্দিষ্ট সময়ে শুধুমাত্র অভিভাবকদের একটুকু জানতে হবে যে এর স্ক্রিনিংটা হলে ডাক্তার ওনাদেরকে বলে দিবেন তার আরওপি আছে না নাই, এবং ওই সময় তার এই চিকিৎসাটি কি, একটি ইনজেকশন লাগতে পারে অথবা লেজার লাগতে পারে। এটা করে আরওপি রোগটি তার চিকিৎসা হয়ে গেল, শেষ। কিন্তু এই অপরিণত বা প্রিটার্ম বেবিদের কিন্তু পরবর্তী পর্যায়ে হাই রিফ্র্যাক্টিভ এরর হতে পারে। তো নির্দিষ্ট সময় পর পর তাকে খেয়াল করতে হবে তার সেই রিফ্র্যাক্টিভ এরর ডেভেলপ করছে কিনা। এটা 1 চোখে হতে পারে, এটা 2 চোখে হতে পারে। এবং অপরিণত বয়সে শিশু বা প্রিম্যাচুর বেবিদের স্কুইন্ট হবার চান্সও বেশি। শুধু সেটাও অভিভাবককে খেয়াল করতে হবে নির্দিষ্ট সময় পর পর। ধন্যবাদ স্যার। আমরা শুনলাম আরওপি নিয়ে কথা। আমি এই যে রিফ্র্যাক্টিভ এররের কথা যখন আপনি বলেছেন, অনেকেই কিন্তু রিফ্র্যাক্টিভ এরর বলতে বোঝাচ্ছে যে আমি দূরে দেখতে পাচ্ছি না বা আমার বাচ্চা দূরে দেখতে পাচ্ছে না। এই যে মায়োপিয়া আমরা বলি, এই মায়োপিয়ার ট্রিটমেন্ট গুলো কি, বা একটা টার্ম আছে মায়োপিয়া কন্ট্রোল, এটা আমরা কিভাবে করি? এখন এই মায়োপিয়া রোগটি আগে আমাদের দেশে না এত ছিল না। যখন আসলে আমি প্রথম পিডিয়াট্রিক অপথলমোলজি 2000 সালে যখন আমরা প্রথম শুরু করি, তখন মায়োপিয়া আমাদের দেশের এত বড় একটা সমস্যা ছিল না। এটা ছিল হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, চায়না, কোরিয়া, এইসব অঞ্চলে। কিন্তু সময়ের যাওয়ার সাথে সাথে এই মায়োপিটা কিন্তু এখন আমাদের একটা অন্যতম প্রধানতম চোখের সমস্যা। মায়োপিটা হচ্ছে চোখটির অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা সামনে থেকে পিছনের তার এই লেন্থটি বড় হতে থাকে। হ্যাঁ, এই বড় হওয়ার কারণে তার রেটিনাটি পাতলা হতে থাকে এবং সে কম দেখে।
মাইনাস পাওয়ার আমরা যাদেরকে হয়তো 1 2 3 দিয়ে শুরু করি, কারো কারো এটা 13 14 15 16 17 চলে যাচ্ছে এখন, এবং এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়, এবং এটা আমরা অনেক পাচ্ছি। এখন এর কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের নিয়ার অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আমরা আগে অনেক মাঠে ঘাটে খেলতাম, আমরা সূর্যের আলোতে যেতাম, আমরা মাঠের সূর্যের আলোতে একটা বড় অংশ সময় কাটাম, যেটা আমরা এখন কাটাই না। আমরা এখন সবাই পর্দা টেনে রাখি সূর্যের আলো যেন না আসতে পারে। মায়োপিয়া প্রিভেনশনের একটা বড় কারণ হচ্ছে সানলাইট এক্সপোজার বাড়িয়ে দেওয়া। এই সানলাইট এক্সপোজার বাড়ালে মায়োপিয়া কন্ট্রোল হয়, এবং আমরা যদি আউটডোর অ্যাক্টিভিটি বাড়াই মায়োপিয়া কন্ট্রোল হয়, আমরা যদি নিয়ার অ্যাক্টিভিটি কমিয়ে দিই মায়োপিয়া কন্ট্রোল হয়। অবশ্যই মায়োপিয়ার কারেকশন আমাদেরকে দিতেই হবে, সেটা হচ্ছে গ্লাসেস। এখন পৃথিবীতে মায়োপিয়া কন্ট্রোলের অনেকগুলো উপায় বার হচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে এখন প্রচলিত সেটা হচ্ছে অ্যাট্রোপিন নামক একটি ওষুধকে ডাইলিউট করে ব্যবহার করা হয়। 0.01% প্রতিদিন রাতে 1 ফোঁটা করে দেওয়া হয়, এবং এটা 1 2 3 বছর পর্যন্ত দিতে হতে পারে, এবং এইটি প্রায় বলা হয়ে থাকে 50% মায়োপিয়ার প্রোগ্রেশনটাকে হল্ট করতে সক্ষম। যদিও ওষুধটি এখনো আমাদের দেশে কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয়, কিন্তু এটা বিভিন্ন দেশের রিসার্চে এস্টাবলিশ যে মায়োপিয়া কন্ট্রোল করা যায় থ্রু অ্যাট্রোপিন। এরপরে যদি না হয় তখন অন্যান্য জিনিসপত্র আছে যেটা আমাদের দেশে এখনো সম্ভব না। আর সর্বোপরি একেবারে শেষে সার্জারি করে মায়োপিয়া কমানো সম্ভব। ধন্যবাদ স্যার। আজকে আমরা কথা বলছি শিশুদের চোখের সমস্যা নিয়ে। এই শিশুদের চোখের সমস্যা নিয়ে প্রাসঙ্গিকভাবে চলে আসে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও কিন্তু চোখের যত্ন নেওয়া প্রয়োজন, এবং তাদের চোখের যত্ন নেওয়া, স্পেশাল কেয়ার নেওয়া কেন প্রয়োজন, এটা কি আমাদের দর্শকদের বলবেন? এখন ধরা যাক আমরা দুজনেই চশমা পরে আছি। এখন আমি যদি বলি যে আমার এই চশমাটিতে আমি কিছু বৃষ্টির ফোঁটা পড়লো, কিংবা কোনো একটি ঘর থেকে আমি আরেকটা ঘরে গেলাম, আমার চশমার কাঁচটি একটু ঘোলা হয়ে গেল। তা আমরা কিন্তু আমরা যদি ধরে নেই যে আলহামদুলিল্লাহ যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ব্রেইন দিয়েছেন, আমরা সুস্থ মানুষ, আমরাই কিন্তু অতটুকু ঘোলা হলে আমরা যদি ভালো দেখতে না পাই আমরা মোটেই কমফোর্টেবল হব না। যেই শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের ডেভেলপমেন্ট একটা জায়গাতে অ্যারেস্ট হয়ে আছে, সুতরাং তাকে আমি যেই থেরাপিটাই দেই না কেন, তাকে আমি যে ইনস্ট্রাকশনটাই দেই না কেন, তার দৃষ্টিটা যদি ম্যাক্সিমাম ক্লিয়ার করা না যায় তবে সে আমার ইনস্ট্রাকশনটা সে নিবে না। এখন এখন আমি যদি বলি যে আমার আজকে মায়োপিয়ার কথা, এই যে একটু আগে আলাপ করলাম, সে -3, এখন আমি ভালো দেখতে পাচ্ছি না, আমি কিন্তু সেটা বলছি যে আমি ভালো দেখতে পাচ্ছি না, অ্যান্ড দেন somebody will take me to the doctor, কিন্তু যিনি বিশেষ চাহিদা সম্পন্ন সে তো ওটা বুঝতে পারছে না। সুতরাং প্রত্যেকটা বাচ্চা, আমি যদি স্পেসিফিক ভাবে যদি বলি যে যদি রোগগুলোর আমি ধরে নিলাম একটা ডাউন সিনড্রোম একটি বেবি আছে, প্রত্যেকটি ডাউন সিনড্রোম বেবিদের চোখের পরীক্ষা ইজ আ মাস্ট, বা অন্যান্য প্রত্যেকটি ক্ষেত্রে এই ডাউন বেবিগুলো চশমা লাগতে পারে, এবং শুধু চশমা লাগে না, তারা কিন্তু কাছে তাদের আমরা বলি হাইপো অ্যাকোমোডেশন, তাদের কাছে তারা কম দেখে। যারা আমরা 40-এর পরে যে কাছের চশমা ব্যবহার করি, ডাউন সিনড্রোম বেবিদের কিন্তু এই কাছের চশমাটা অনেক আগে দিতে হয়, তারা কাছে ফোকাস করতে পারে না। এই যে জিনিসগুলো আমরা যদি না জানি তাহলে তো আমরা আমার শিশুটাকে সেভাবে একটা সার্ভিস দিতে পারবো না, তাহলে সে সেটা পাবে না। তার মানেটা কি, যখন তাকে আমি কাছে কোনো অ্যাক্টিভিটি করতে দিচ্ছি সে পরিষ্কার দেখছে না, সে লাইনের বাইরে বারবার নিয়ে যাচ্ছে, আমি বারবার তাকে বলছি কেন পারছো না, কিন্তু সে যে আসলে ফোকাস করতে পারছে না, সে যে ঝাপসা দেখছে, এটা কিন্তু আমার বুঝতে হবে। কিংবা অন্যান্য এখন যেটা আমরা যদি আরো বলি থাকি যে এডিএইচডি যে বাচ্চাগুলো, এই এডিএইচডি বাচ্চাগুলো কেন বাচ্চাটা সে কাছে কনসেন্ট্রেট করে না, তাদের যে কনসেন্ট্রেট করা যে ক্যাপাসিটি, কনভার্জেন্স, এটা তাদের অনেক দুর্বল থাকে। সুতরাং সেটা যদি আমি নির্দিষ্ট সময়ে ধরে দিতে না পারি তবে একটি এক্সারসাইজের মাধ্যমে এই কনভার্জেন্সটাকে ইমপ্রুভ করানো যায়, এবং যখন সে ইমপ্রুভ করবে তখন সে কিন্তু কাছে কনসেন্ট্রেট করবে। এবং যে কোনো বাচ্চার মতোই যদি সে কারোটা রিফ্র্যাক্টিভ এরর থেকে, সে ধরলাম আমি -3 +4 সিলিন্ডার, এবং এটা কারেক্ট করে দেবার পর তার ছবিটা যখন পরিষ্কার হবে তখন তাকে আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমার যে লিপসিং, বিকজ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা
তার ইনস্ট্রাকচারে লিপসিং দেখে কিন্তু অনেক কিছু শেখে, কথা বলা, ইনস্ট্রাকশন ফলো করা। সে যদি পরিষ্কার দেখে তার ওই ইনস্ট্রাকশন ফলো করাগুলো অনেক স্পেসিফিক এবং অনেক অ্যাকিউরেট হবে। সেই জন্যই এই বাচ্চাদেরকে চোখের পরীক্ষা অবশ্যই করিয়ে নেওয়ার জন্য আমি সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবকদেরকে অনুরোধ করব। তবে এর জন্য বিশেষ স্পেশালিস্ট লাগবে, কারণ এই বাচ্চাগুলো দেখার জন্য ধৈর্য থাকতে হবে ডাক্তারের, এবং সেই ডাক্তারের ধারণা থাকতে হবে কিভাবে তাদেরকে দেখতে হয়। বিকজ এদেরকে খুব আমরা যে নর্মাল যে চেম্বারটা বা অফিস করি না, সেখানে কিন্তু এদেরকে দেখা সম্ভব না। তাদেরকে একটুখানি একটু আইসোলেটেড ভাবে পরীক্ষা না করলে তারা কোঅপারেট করবে না, এবং কোঅপারেট না করলে তার আসল সমস্যা কিন্তু পাওয়া সম্ভব না। সে এটাও খেয়াল করতে হবে। ধন্যবাদ স্যার। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে এখন চক্ষু বিশেষজ্ঞের কাছে দেখাবেন, এটা কি বাংলাদেশের সব জায়গাতে এই চিকিৎসা ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবল? এটা একটা জটিল প্রশ্ন। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি এটা একই ছাদের নিচে এই বাচ্চাগুলোর সেবাটাকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো ওইভাবে সম্ভব না। কিন্তু আমি বলে রাখছি যে এটা মানে ঢাকা এটা হচ্ছে হয়তো অল্প পরিসরে, কিন্তু এইটা বেশি পরিসরে হওয়া উচিত, কারণ এদেরকে পরিপূর্ণভাবে সেবা দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং সেটা একটুখানি হয়তো সময় বেশি লাগে এই শিশুদের জন্য, একটু ভিন্ন পরিবেশ লাগে এই শিশুদের জন্য, সেটা তৈরি করার দায়িত্ব আমার মনে হয় যে আমাদের নেওয়া উচিত। এবং কিছু কিছু জায়গাতে এই সেবাটি আছে, অভিভাবকদেরকে একটু খুঁজে নিতে হয়। আছে, ধন্যবাদ বলে আছে। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক দর্শক একটি প্রশ্ন করেছেন যে তার বাচ্চার হয়তো বা চশমার পাওয়ার চেক আপের টাইম হয়ে গেছে, বা তার বাঁকা চোখ আছে সেটার জন্য সে চশমা পড়ছে, ফলো আপের টাইম হয়ে গেছে, কিন্তু তারা করোনার কারণে বাচ্চা নিয়ে ঘরের বাইরে বের হতে চাচ্ছেন না। তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? প্রথম জিনিস হচ্ছে আসলে নিজের আগে তো কি বলবো, নিজের বেঁচে থাকা। সুতরাং করোনার কারণে আমি মনে করি যে বিশেষ যদি শিশুটির অসুবিধা না হয়ে থাকে, ঘরে থাকাটাই শ্রেয়। যে চশমাটি তার শেষেই দেওয়া হয়েছিল, সেই চশমাটি সে ব্যবহার করবে যতদিন পর্যন্ত না সে নিরাপদে একজন ডাক্তারের কাছে বা তার ডাক্তারের কাছে সে নেক্সট ভিজিটটুকু করতে পারে। কারণ আগে তো আমাদের বেঁচে থাকা, তারপরে আমাদের পাওয়ার বদলাচ্ছে কিনা, দৃষ্টিকে আরো আমরা উন্নতি করতে পারি কিনা সেটা দেখতে হবে। আর যদি যেতেই হয় তবে অবশ্যই যেই আমাদের সতর্ক যে জিনিসগুলো আমাদের থাকা উচিত, যেমন মাস্ক পরে যাওয়া, নিজেকে প্রোটেক্টেড করে যাওয়া, এবং নিজের সেই সামাজিক দূরত্ব বজায় রাখা, ঠিক সেইভাবেই যেতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আজকে আমরা কথা বললাম শিশুদের চোখের সমস্যা নিয়ে, শিশুরা তো চোখের সমস্যা ঠিক মতো বলতে পারে না, তারা বাবা মাকে বুঝে নিতে হবে। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাবা মার জন্য আপনার কি উপদেশ, যে তারা শিশুকে কিভাবে খেয়াল করবেন এবং কখন তারা শিশুর চোখের সমস্যা হচ্ছে বুঝে ডাক্তারের কাছে নিয়ে আসবেন, এবং তাদের কি করণীয়? প্রথম জিনিস হচ্ছে যে আসলে শিশুকে আমি কখন চোখ পরীক্ষা করব। এখন যদি সেই সময়গুলো বলি, আমি একটু আগে যে বলেছি আরোপি বা অপরিণত শিশু বা প্রিম্যাচুর চাইল্ড, তাদেরকে পরীক্ষার সময় কিন্তু একদম জন্মের সময় থেকে শুরু করে 1 মাসের মধ্যে। তবে যে কোনো স্বাভাবিক একটি জন্মানো শিশুর চোখের পরীক্ষাও কিন্তু জন্মের পরপরই তাকে একবার করাতে হয়। কেন করাতে হয়? যেমন ধরেন জন্মগত ছানি যদি আমরা একদম জন্মের সময় ধরতে পারি, তবে আমি জানবো যে আমি অনেক আর্লি তাকে ট্রিটমেন্ট দিতে পারবো, সে অনেক ভালো দেখতে পাবে ভবিষ্যতে। এরপরে আসবে যে আসলে আমার শিশুটি কি দেখছে। এই যে দেখার ব্যাপারটা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে বোঝা যাবে যে আমার শিশুটি আমাকে দেখছে, আমাকে দেখে সে হাসছে, আমার সাথে তার একটি ইন্টারাকশন হচ্ছে। যদি সে 2 থেকে 3 মাসের মধ্যে দেখে যে না, শিশুটি তার মা বাবার দিকে ফলো করছে না, সেটা অবশ্যই একটি কারণ যে কেন সে একজন বিশেষজ্ঞের কাছে যাবে। এবং এরপরে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার যদি উনি কোনো সময় বাঁকা চোখ লক্ষ্য করে থাকেন, অবশ্যই এর মধ্যে উনি
একজন শিশু একজন পরামর্শকের কাছে যাবেন যদি দেখেন যে টেরা দেখা যাচ্ছে। জন্মগত টেরাগুলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে দেখা যেতে পারে। এরপরে শুরু হবে যে তাহলে আসলে রিফ্র্যাক্টিভ এরর আছে কিনা, কারণ এখন অনেক শিশুদেরই কিন্তু 1 বছরের আগেই রিফ্র্যাক্টিভ এরর আমরা পেয়ে থাকি। রিফ্র্যাক্টিভ এরর মানে চশমার প্রয়োজন। সুতরাং সেই সময় থেকেই আমাদের এই চশমা লাগছে কিনা এটা পরীক্ষা শুরু হয়ে যায়। স্কুলে যাবার আগে অবশ্যই আপনি তাকে চোখ পরীক্ষা করাবেন, সে 2 চোখে সমান দেখছে কিনা, তার কোনো পাওয়ারের চশমা লাগে কিনা, তার চোখ বাঁকা আছে কিনা, তার চোখের রেটিনা ঠিক আছে কিনা। এবং এর পরবর্তী পর্যায়ে প্রতি বছর আপনি দেখিয়ে নেবেন একবার চোখ। আর যখনই আপনার কোনো সন্দেহ হবে, আমি সবসময় বলে থাকি যে কোনো একটি অসুবিধা হচ্ছে, তখন আপনি সেটা দেরি করবেন না। যখনই সন্দেহ হবে, যখনই কোনো অসুবিধা হবে, আপনি অবশ্যই একজন শিশু চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং অ্যাডভাইসটা নিয়ে নেবেন, বিকজ সময় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 দিন, 1 ঘন্টা অনেক সময়। ধন্যবাদ স্যার। দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলেছি শিশুদের চোখের সমস্যা এবং তার পরামর্শ নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন একজন সিনিয়র শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, শুধুমাত্র বাংলাদেশে না উপমহাদেশের যার খ্যাতি রয়েছে, ডাক্তার কাজী সাব্বির আনোয়ার স্যার। আমরা ডাক্তার কাজী সাব্বির আনোয়ার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদের এই আই টকে দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু বাবা মার কাছ থেকে অনেক প্রশ্ন পাই শিশুদের চোখের সমস্যা নিয়ে। আজকে আমরা চেষ্টা করেছি প্রায় সবগুলোর সমস্যা বা অধিকাংশ সমস্যাই নিয়ে আলোচনা করার জন্য। আশা করি এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি আপনারা যদি আবার দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এটা রেকর্ডেড ভার্সন রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এবং আমরা বিশ্বাস করি আপনাদের অধিকাংশ সমস্যার পরামর্শ কিন্তু আপনারা এখানে পাবেন। দর্শকবৃন্দ, আই টক চোখ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। আই টকের সিজন 1 আমরা কিন্তু রোগীদের জন্য বিভিন্ন চোখের পরামর্শ এবং তার সমস্যা নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা চোখের বিভিন্ন সমস্যার পরামর্শ পেয়ে উপকৃত হবেন। ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।